গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দেখছিলাম। তিনি তার একটা বক্তব্যের এক পর্যায়ে বলেন যে কোনো একটা ঘটনা ঘটলো বলে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা নতুন আদালত সৃষ্টি করা আবেগের বিষয়। এগুলো আবেগ দিয়ে করা যায় না, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের কয়েকটা প্রশ্ন। এক, যখন একটি ঘটনা সমাজে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে তখন দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া কি সরকারের দায়িত্ব নয়? দুই, আবেগ বলে বিষয়টিকে এড়িয়ে গেলে ভুক্তভোগী পরিবার ও জনগণের ন্যায় বিচারের দাবিকে কি ছোট করা হয় না? তিন, যদি বর্তমান আইনে যথেষ্টই হতো তাহলে এরকম ঘটনা কেন বারবার ঘটছে? চার, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এর অর্থ কি সিদ্ধান্ত পিছিয়ে দেয়া নাকি বাস্তব কোনো সংস্কারের পরিকল্পনা আছে? আসলে আমরা সবাই জানতে চাই আপনার কাছে এই প্রশ্নের উত্তরগুলো। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা জেগে উঠুন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করুন। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এবং প্রকাশ্যে ধর্ষকদের এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যাতে ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা ঘটানোর আগে তাদের ধর্ষকদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড, এটার পিছনে আসলে মূল কারণ কি? আমরা যদি দেখি, এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আমাদের দেশের বিচারহীনতার যে সংস্কৃতি। আমাদের দেশে আমরা দেখি যে কোনো ধরনের অন্যায় অবিচার যখনই ঘটছে কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার আমরা কখনোই দেখতে পাই না। আমরা দেখি যে অপরাধীদের মধ্য থেকে দুই একজনকে যদিও পুলিশের হেফাজতে নেওয়া হয়, তারপরেও দেখা যায় তারা তাদের ক্ষমতা বলে নিজেদের জামিন করে ছাড়িয়ে নেয়। এই যে ঘটনাটা, যে বিচারহীনতার যে সংস্কৃতি, এর ফলে আসলে কি হচ্ছে? এর ফলে আসলে অপরাধীরা তারা পার পেয়ে যাচ্ছে এবং তারা মনে করছে আসলেই তো কোনো কিছু ঘটছে না, আমরা যে কোনো ধরনের অপরাধ করেই তো কোনো শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না আমাদেরকে, তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এর ফলেই আসলে কি হচ্ছে, অপরাধীরা তাদের একটার পর একটা অপরাধ করার সুযোগ পাচ্ছে এবং তাদের মধ্যে ন্যূনতম ভয় বা আশঙ্কা তৈরি হচ্ছে না। আমরা যদি দেখি, তনু থেকে আসিয়া, এরপর রামিসা, এবং নাম জানা বা না জানা এমন অনেকেই আছে, এই সংখ্যাটা আসলে অনেক বড়, যারা ধর্ষণ এবং এরপর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন দেশের আইন ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে আর কয়টা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা ঘটলে আপনারা আসলে সজাগ হবেন? আসলে যারা ধর্ষণ বা হত্যাকাণ্ডের মতো নিকৃষ্ট ঘটনার সাথে জড়িত তারা আসলে স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলে মনে হয় না আমাদের কাছে। তারা আসলে মানুষরূপী এক একটা পশু। আর আমরা যদি মানুষরূপী এক একটা এই পশুকে এখনই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে, যদি কোনো সঠিক পদক্ষেপ না নিতে পারি, তাহলে ধর্ষণের মতো যে এই সামাজিক ব্যাধি, এটার আসলে কোনো প্রতিকার করা সম্ভব হবে না। আমরা দেখেছি গত 19শে মে 7 বছর বয়সী শিশু রামিসা, যাকে প্রথমত ধর্ষণ করা হয়েছে এবং তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং তার হত্যার পরে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, যার একটা অংশ খাটের নিচে থেকে উদ্ধার করা হয়েছে এবং অপর যে অংশটি সেটা হচ্ছে ওয়াশরুমের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। এই যে আমি এতক্ষণ ধরে যে ঘটনাটি বললাম এবং আমরা বিগত 2 দিন ধরে আসলে যে ঘটনাটি দেখে আসছি, এটা শুধুমাত্র রামিসার একটা ঘটনা না, এটা আসলে আমাদের সমাজের একটা সাধারণ চিত্রে পরিণত হয়েছে। আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী আমরা যদি একটু দেখি যে 2026 সালের জানুয়ারি থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং এই সময়ে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার পর 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। Dear students gathered in today's human chain, members, leaders and volunteers of Bangladesh Islami Chhatri সংস্থা, respected journalists and conscious citizens, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We have gathered here today not merely to express anger
but because a brutal reality of our society has compelled us to raise our voices together. We will not accept a society where children and women live in fear while criminals continue to escape justice. Ramisa is not the first name we have cried for, and that is our collective shame. We still remember Tonu, Ira, Asia, Amina, Tahira, lives taken brutally, but voices are silenced, justice is denied. Their unfinished cries still haunt this nation. How many more names must we carry before our country wakes up? Today, we stand for Ramisa and for every victim whose pain was buried under silence, negligence, delay, and impunity. What is even more alarming is that many perpetrators continue to escape accountability through prolonged legal procedures, weak investigations, administrative indifference, and at times political protection and influence. Justice should never depend on public demand or influence. Justice should never depend on public outrage or viral attention. Yet, in our reality, many cases only move forward when the nation raises its voice collectively. We warn those in power. Students will not stay silent. Chhatri Sangstha will not stay silent while injustice becomes normal. We demand swift justice, full accountability, and real safety for every child and woman in our country. We demand effective punishment. We demand effective punishment for perpetrators regardless of their political identity, social influence, or connections. Until justice is ensured, our voices will grow louder, our resistance stronger, and our movement impossible to ignore. No more forgotten names. We want no more stolen future. Justice for Ramisa, justice for Tonu, Asia, Ira, Amina, Tahira, and we want justice for all. Thank you, everyone.